সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্ট নিয়ে। তো ম্যাট্রিক্স পার্টটা আমাদের শেষ হয়ে গেছে চ্যাপ্টার 1-এর। আজকে আমরা ডিটারমিনেন্ট বা নির্ণায়ক চ্যাপ্টারটা শুরু করব। তো এই চ্যাপ্টারের ভিতরে ম্যাট্রিক্স পার্টটা যতটা সহজ, ডিটারমিনেন্ট পার্টটা তার থেকে অনেক বেশি সহজ, কিন্তু ডিটারমিনেন্টের কিছু মুখস্থ নিয়ম রয়েছে। তো ডিটারমিনেন্টে যেহেতু কিছু মুখস্থ নিয়ম রয়েছে, এই জন্য আসলে তোমাদের কাছে হচ্ছে এটাকে একটু কঠিন বলে মনে হয়। সো এই জন্য হচ্ছে আমরা এটাকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করব। এটা ডিটারমিনেন্টে যা আছে তা আমরা হচ্ছে বোঝার চেষ্টা করব। আমরা ডিটারমিনেন্টের হচ্ছে কিভাবে কাজ করে সেগুলো আমরা জানবো, কিভাবে করে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়, কিভাবে করে ক্রেমারের রুল, সব কিছু যাবতীয় আমরা ধীরে ধীরে আলোচনা করব। তো আশা করি এই ভিডিও দেখার পর তোমাদের আশা করি ডিটারমিনেন্ট সম্পর্কে কোনো ভয় থাকবে না আশা করি। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো নির্ণায়ক সম্পর্কে প্রথমে বেসিক দিয়ে আমরা শুরু করবো। অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম ভাবে বলি কোনো একটা কিছু শিখতে গেলে সেটা কি জিনিস, সেটা আমাদের প্রশ্ন চলে আসে। সো যদি তোমার নির্ণায়ক আর ম্যাট্রিক্সের ভিতরে পার্থক্যটা কোথায়? নির্ণায়ক মানে কি? নির্ণায়ক হচ্ছে গিয়ে কোনো কিছু নির্ণয় করে। তার মানে কি, নির্ণায়কটা হচ্ছে এমন একটা জিনিস যে হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সের মানটা ডিটারমাইন করে। এটা যদি চলতি কথায় বলতে চাই তাহলে ব্যাপারটাকে এভাবে বলা যায়। তো এবার আমরা জানি কোন একটা ম্যাট্রিক্সকে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করা হয়, তাই না? তো এবার সেই ম্যাট্রিক্সটাকে তুমি যদি থার্ড ব্র্যাকেট না দিয়ে সেটার পরিবর্তে যদি দুটি কাঠি ইউজ করো, লাইক দিস, এরকম ভাবে দুটি বার ইউজ করো, যেটাকে তোমরা হচ্ছে গিয়ে চলতি কথায় তোমরা বলতে পারো হচ্ছে মডুলাস চিহ্নর মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করো, যদিও ওটা মডুলাস না, বাট আমরা হচ্ছে চিহ্নের সাপেক্ষে বলছি মডুলাস। এরকম দুটি কাঠি দ্বারা যদি প্রকাশ করো, তাহলে সেক্ষেত্রে ওই ম্যাট্রিক্সকে ওইটার বলা হয় নির্ণায়ক বলা হয় আর কি। সো আমরা যদি হচ্ছে থার্ড ব্র্যাকেটকে চেঞ্জ করে যদি হচ্ছে এরকম দুটি রেখার মাধ্যমে প্রকাশ করি, সেটাকে বলা হবে ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক। তো এখানে একটা শর্ত আছে। শর্তটা কি? শর্ত হচ্ছে যে শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটি প্রযোজ্য। অর্থাৎ কেবলমাত্র বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি নির্ণায়ক নির্ণয় করতে পারবে। তুমি আমাদের যে নির্ণায়কের যে বই অধ্যায়টা রয়েছে, তুমি যদি বইয়ের ম্যাথগুলো দেখো, দেখো ম্যাক্সিমাম জায়গাতে হচ্ছে তোমার হচ্ছে বর্গ ম্যাট্রিক্স ইউজ করা হয়েছে। অর্থাৎ তোমার শুধুমাত্র হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের জন্য হচ্ছে আমরা নির্ণায়ক নিয়ে কাজ করি আর কি। তো যেমন এখানে দেওয়া হচ্ছে 1 2 3 4, এটা একটা ম্যাট্রিক্স। তো এটাকে যদি হচ্ছে আমরা ম্যাট্রিক্সের মান বা নির্ণায়ক নির্ণয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে সেটা হবে হচ্ছে 1 2 3 4। এখানে থার্ড ব্র্যাকেটের বদলে দুটি বার হয়ে গেল। তো এবার আমরা দেখবো হচ্ছে ম্যাট্রিক্সের যেমন মাত্রা থাকে ঠিক তেমনি নির্ণায়কের একটা মাত্রা থাকে। তো এই বর্গ ম্যাট্রিক্সে কলাম ইকুয়াল টু রো ইকুয়াল টু ম্যাট্রিক্সের নির্ণায়কের মাত্রা, অর্থাৎ আমাদের এই নির্দিষ্ট ম্যাট্রিক্সের যে মাত্রা, নির্ণায়কের ঠিক একই মাত্রাই হবে। এই জিনিসটা এখানে বলা হয়েছে। তো এবার আমরা তিনটা খুবই ইম্পর্টেন্ট টার্ম সম্পর্কে আলোচনা করব। একটা হচ্ছে গিয়ে কি বলো, একটা হচ্ছে গিয়ে পদ অর্থাৎ নির্ণায়কের পদ, একটা হচ্ছে গিয়ে মুখ্য কর্ণ, এবং আরেকটা হচ্ছে গিয়ে মাধ্যমিক কর্ণ। এবং একই সাথে আমরা হচ্ছে গিয়ে মুখ্য কর্ণের মাধ্যমে মুখ্য পদ দেখব এবং মাধ্যমিক কর্ণের মাধ্যমে মাধ্যমিক পদ দেখব। তো চলো আমরা এই তিনটা নিয়ে আলোচনা শুরু করি। তো প্রথমত পদ কি জিনিস? এখন আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় মাত্রার নির্ণায়কের ভুক্তি A1 B1 এবং C1 ইত্যাদি থেকে প্রাপ্ত A1 B2 C3 ও A1 A3 C2 ইত্যাদি গুণফলকে নির্ণায়কের পদ বলা হয়। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা 3/3 মাত্রার ম্যাট্রিক্স দেওয়া হয়েছে। এখানে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 এবং C3। তো এই যে স্পেসিফিক হচ্ছে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তিনটা সারি আছে এবং সে তিনটা কলাম আছে। তো নির্ণায়কের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে নির্ণায়কে ম্যাট্রিক্সের এই যে থার্ড ব্র্যাকেট, সেটার পরিবর্তে যে দুইটা দাগ ইউজ করা হয়। তো সেক্ষেত্রে এইটাকে বলা হয় হচ্ছে এই ম্যাট্রিক্সটার যে মান, এই ম্যাট্রিক্সটার যে মানটাকে রিপ্রেজেন্ট করবে যে রাশিটা, সেটাকে নির্ণায়ক বলে আমরা একটু আগে বললাম। তো বেসিক্যালি এই ধরনের নির্ণায়কের ক্ষেত্রে আমরা যে জানি যে আমরা ধরেন এটাকে আমরা যেমন বলি যে 3/3 মাত্রার ম্যাট্রিক্স। তো এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা বর্গ ম্যাট্রিক্সকে কিন্তু শুধুমাত্র আমরা নির্ণায়ক হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? তাহলে আমরা জানি বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু তার সারির সংখ্যা এবং কলাম সংখ্যা কিন্তু উভয়ই সমান হয়। এজন্য আমরা যে কোনো একটা নির্ণায়ককে আমরা হচ্ছে গিয়ে একটার মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ যদি আমরা সারি সংখ্যা লিখি তাও হবে, যদি আমরা কলাম সংখ্যা লিখি তাও হবে। তো অনেক সময় দেখবা যে অভেদক ম্যাট্রিক্সকে I3 I2 এভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, কারণ আমরা জানি একটা অভেদক ম্যাট্রিক্স সাধারণত কি হয়, একটা অভেদক ম্যাট্রিক্স সাধারণত একটা বর্গ ম্যাট্রিক্স হয়। তো সেই বর্গ ম্যাট্রিক্সের যে কর্ণগুলো আছে বা কর্ণের যে উপাদানগুলো আছে, সেই কর্ণের উপাদানগুলো শুধুমাত্র কি হয়, 1 হয়, আর বাকি সবগুলো 0 হয়। তাহলে যেহেতু এটা বর্গ ম্যাট্রিক্স, তাই 3/3 না লিখে আমরা শুধুমাত্র I3 লিখতে পারি, 2/2 না লিখে আমরা হচ্ছে গিয়ে শুধুমাত্র I2 লিখতে পারি। তো এবার আমাদের এখানে যে কথাটা লেখা হয়েছে যে পদ আসলে কি জিনিস, আমরা কি করলাম, এখানে দেখতে পাচ্ছি যে যখন হচ্ছে গিয়ে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে B1 A2 C3 অথবা B1 C2 A3, এগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে নির্ণায়কের এক একটা পদ।
অর্থাৎ তুমি যদি হচ্ছে এ ওয়ানটাকে তুমি যদি এ ওয়ান নিয়ে চিন্তা করো, এ ওয়ানটা যখন চিন্তা করবা তখন হচ্ছে কি এই রো বাদ দিবা, এই কলাম বাদ দিবা, এই রো বাদ দিবা এবং এই কলাম বাদ দেওয়ার পরে তুমি যে কাজটা করবা এ B2C3 করবা এবং পরবর্তীতে এ B3C2 করবা। অর্থাৎ এগুলো বাদ দিয়ে এটা কলাম এবং এই রো এবং এই কলাম বাদ দিয়ে এটার মাধ্যমে যে কোনাকুনি ভাবে যে গুণটা করা পসিবল, যে A1B2C3 এবং A1 আবার অনুরূপভাবে বিপরীতে A2C2B3, যেটা এখানে লেখা হয়েছে A1C2B3 A1B2C3, এগুলোর মাধ্যমে যে পদগুলো গঠিত হয় সেগুলোকে বলা হচ্ছে নির্ণায়কের পদ। অনুরূপভাবে তুমি যদি হচ্ছে B1 নাও, যদি তুমি B1 নাও তাহলে সেক্ষেত্রে এই রো বাদ এবং এই কলাম বাদ, তাহলে B1 নিলে তোমাকে কি করতে হবে B1 ইন্টু A2 আর C3, আর পরবর্তীতে তোমাকে নিতে হবে B1 ইন্টু C2A3। এই জিনিসটা আসলে এখানে দেখানো হয়েছে। তো আশা করি এই ধরনের যে ক্রস মাল্টিপ্লিকেশন বা এটাকে সামহাও যেটাই আমরা বলি না কেন, এই ধরনের গুণনের সাথে তোমরা অনেকে হয়তো পরিচিত আছো, বাট এটা যে হচ্ছে নির্ণায়কের নিয়ম, এটা আসলে মনে হয় যে আজকের পর থেকে হচ্ছে তোমরা জানবা। সো এখন হচ্ছে গিয়ে এইটা এখানে বলা হয়েছে যে ভুক্তি নিব ওই ভুক্তির কলাম এবং সারিকে আমরা বাদ দিব। তো এখন আমরা হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছি যে এই A1B2C3 এটা একটা পদ ছিল, এটা একটা হচ্ছে গিয়ে কর্ণ ছিল, সরি, এই একটা যে কর্ণ ছিল A1B2C3, এই ভুক্তিগুলোটি কর্ণ নির্দেশ করে। তো এই কর্ণটাকে বলা হচ্ছে গিয়ে মুখ্য কর্ণ, যেটা কিন্তু আমরা আমাদের ম্যাট্রিক্সের লেকচারেও দেখেছিলাম। তো এই মুখ্য কর্ণের যে উপাদানগুলো রয়েছে সেগুলোর গুণনের মাধ্যমে বা গুণফলের মাধ্যমে যে পদটা সৃষ্টি হয় তাকে বলা হবে হচ্ছে গিয়ে মুখ্য পদ। সে ফর এক্সাম্পল এখানে যদি তোমরা চিন্তা করো যে এখানে তোমরা হচ্ছে গিয়ে এই A1B2 এবং C3 এই দুটাকে যদি গুণ করতেছি, গুণ করার মাধ্যমে A1B2C3 হচ্ছে, এটা হচ্ছে গিয়ে একটা মুখ্য পদ নির্দেশ করবে এই ডিটারমিনেন্টের জন্য। আবার সরি, আবার আমরা যদি চিন্তা করি A3B2C1, এটাও কিন্তু আরেকটা কর্ণ, রাইট? সো এই কর্ণটাকে বলা হবে হচ্ছে গিয়ে মাধ্যমিক কর্ণ, এবং এই মাধ্যমিক কর্ণের পদগুলোর গুণফলে যে পদ সৃষ্টি হবে তাকে বলা হবে হচ্ছে গিয়ে মাধ্যমিক পদ। তো আশা করি আমরা নির্ণায়কের পদ কাকে বলে, মুখ্য কর্ণ কাকে বলে, মুখ্য পদ কাকে বলে, মাধ্যমিক কর্ণ কাকে বলে, মাধ্যমিক পদ কাকে বলে, এই 5টা টার্ম আসলে আমরা বুঝতে পারছি। তো এবার আমরা খুবই ইম্পর্টেন্ট আরো দুটা টপিক সম্পর্কে আলোচনা করব। একটা হচ্ছে গিয়ে নির্ণায়কের অনুরাশি এবং আরেকটা হচ্ছে গিয়ে নির্ণায়কের সহগুণক। তো নির্ণায়কের অনুরাশি কি জিনিস এটা সম্পর্কে আগে আমরা প্রথমত জানবো। তো নির্ণায়কের অনুরাশি সম্পর্কে জানার জন্য আমরা এটাকে হচ্ছে নিউমেরিক্যালি বোঝার চেষ্টা করব। সে ফর এক্সাম্পল এখানে ডি একটা নির্ণায়ক দেওয়া হয়েছে, এটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি A1B1 A2B2 আছে। তো এখন এটাকে হচ্ছে গিয়ে একটা 2:2 আকারের নির্ণায়ক বা 2 মাত্রার নির্ণায়ক। তো এখন আমরা যদি A1 এইটার জন্য যদি চিন্তা করি, আচ্ছা অনুরাশি কার হয়, তুমি একটা স্পেসিফিক এলিমেন্ট যদি চিন্তা করো, এই A1 এলিমেন্টের জন্য এই ম্যাট্রিক্সে একটা অনুরাশি আছে, এই B1 এলিমেন্টের জন্য এই ম্যাট্রিক্সে একটা অনুরাশি আছে, A2 এলিমেন্টের জন্য এই ম্যাট্রিক্স বা নির্ণায়ক যেটাই বলি না কেন সেই নির্ণায়ক হচ্ছে একটা অনুরাশি আমাদের আছে। অনুরূপভাবে প্রত্যেকটা এন্ট্রির জন্য আলাদা আলাদা একটা করে অনুরাশি আছে। তাহলে আমরা অনুরাশিটাকে তাহলে কিভাবে বুঝতে পারবো? এখানে এটা বলা হয়েছে, যখন আমরা A1 ভুক্তিটির কথা চিন্তা করবো, A1 স্পেসিফিকলি এই ভুক্তির কথা যদি চিন্তা করি, তাহলে এর সারি বাদ দিব, এর কলাম বাদ দিব। তো এর সারি বাদ এবং কলাম বাদ দিয়ে বাকি যে তোমার পদটা থাকবে, যদি যেহেতু এখানে দেখতে পাচ্ছি 2:2 মাত্রা ম্যাট্রিক্স, দ্যাটস ওয়াই এখানে কেবলমাত্র একটা পদ ছিল, কিন্তু তোমার কিছুক্ষণ পরেই দেখবো যদি এটা 3:3 মাত্রা ম্যাট্রিক্স হতো তাহলে আলটিমেটলি আরো অনেকগুলো পদ থাকতো। তো যাই হোক না কেন, যে ভুক্তির জন্য আমরা অনুরাশি নির্ণয় করব সেই ভুক্তির রো এবং কলামকে আমরা বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে ওই স্পেসিফিক এলিমেন্টের জন্য অনুরাশি নির্দেশ করবে। সে ফর এক্সাম্পল এখানে যদি আমরা A1 ভুক্তিটি যে সারি এবং কলামে অবস্থিত তা বাদ দিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা এবং এটা বাদ থাকতেছে হচ্ছে B2, সো একটি মাত্র ভুক্তি B2 থাকে, তাহলে বলা হবে A1 এর অনুরাশি হচ্ছে গিয়ে B2। অনুরূপ ভাবে যদি আমরা চিন্তা করি B1 এর জন্য কি হবে, B1 এর জন্য অনুরাশি হবে হচ্ছে কি A2, যেটা এখানে দেওয়া হয়েছে। অনুরূপভাবে যদি হচ্ছে আমরা A2 এর জন্য চিন্তা করি, A2 এর জন্য অনুরাশি হচ্ছে এটা বাদ এবং এটা বাদ, তাহলে থাকে হচ্ছে B1, সেই জন্য হচ্ছে A2 এর জন্য দেওয়া হয়েছে B1। অনুরূপভাবে যদি হচ্ছে আমরা B2 এর কথা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে এই রো এবং এই কলাম বাদ, তাহলে থাকে হচ্ছে কি A1, সেই জন্য হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে A1 হলো। অর্থাৎ 2:2 আকারের নির্ণায়কের 2:2 বা 4টি ভুক্তির জন্য 4টি অনুরাশি পাওয়া যায়। অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম যে প্রত্যেকটা ম্যাট্রিক্সের যে কয়টা ভুক্তি রয়েছে সে কয়টা হচ্ছে গিয়ে কি পাওয়া যাবে, সে কয়টা হচ্ছে গিয়ে অনুরাশি পাওয়া যাবে। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা যদি এবারে যেটা বললাম ওটা খুবই সহজ ছিল, এবার আমরা একটু কঠিনের দিকে যাচ্ছি। সে ফর এক্সাম্পল এটা 3:3 মাত্রার নির্ণায়ক। তাহলে এই নির্ণায়কের ক্ষেত্রে হচ্ছে যে আমরা যে কাজটা করব, যে A1 ভুক্তির কথা যদি আমরা চিন্তা করি, আমরা এখানে একটু ইন্ডিকেট করি, আমরা A1 ভুক্তির জন্য চিন্তা করতেছি, সো এই কলাম এবং এই রো এবং এই কলাম বাদ দিয়ে দিলাম। তাহলে যে ভুক্তি A1 যে রাশি এবং কলামে অবস্থিত, ওই রাশি এবং কলামের ভুক্তিগুলো বাদ দিয়ে বাকি ভুক্তিগুলি নিয়ে গঠিত নির্ণায়ককে A1 এর অনুরাশি বলা হয়। তো আমি A1টা হচ্ছে গিয়ে নিলাম, দ্যাটস ওয়াই এটা এবং এটা বাদ হলো।
তাহলে এগুলো বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো আছে এগুলোকে হচ্ছে আমি একটা নির্ণায়কের মাধ্যমে রিপ্রেজেন্ট করবো। তাহলে এই যে ছোট নির্ণায়কটা আমরা পাচ্ছি এটা হবে গিয়ে A1 এর অনুরাশি। তাহলে এই জিনিসটাকে যদি আমরা লিখি তাহলে A1 এর অনুরাশিটা হচ্ছে গিয়ে কি B2 C2 B3 C3। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। অনুরূপভাবে তোমাকে যদি বলা হয় যে C1 B2 এবং A3 এর অনুরাশি তুমি নির্ণয় করো, তাহলে তুমি কি বলবা? তাহলে আমি জিনিসগুলো একটু মুছে দিচ্ছি। আমরা এখানে এটাকে একদম লাইভ নির্ণয় করব। C1 যদি চিন্তা করি C1, তাহলে এটা বাদ এবং এটা বাদ, তাহলে থাকে কি A2 B2 A3 B3। তাহলে আলটিমেটলি এটাকে একটা ডিটারমিনেন্ট সাইন দিলেই হয়ে যাবে। সো আমরা হচ্ছে গিয়ে যদি হচ্ছে C1 এর যদি হচ্ছে অনুরাশি নির্ণয় করি তাহলে হচ্ছে A2 B2 A3 B3। ওকে, আমরা এটা মুছে দিচ্ছি। এখন আমরা হচ্ছে B2 এর জন্য নির্ণয় করব। দেখতে পাচ্ছি B2 যে রাশি যে সারিতে ছিল সে সারি বাদ, যে কলামে ছিল সে কলাম বাদ। তাহলে এই যে A1 C1 A3 C3 এগুলো মিলে একটা নির্ণয় গঠিত হয়, এই জন্য হচ্ছে এটা নির্ণয় হিসেবে দেওয়া হলো। এটাও আমরা করে ফেললাম। এখন আমরা A3 এর জন্য চিন্তা করবো। A3 হচ্ছে এটা। সো এই কলাম এবং এই রাশি বাদ থাকে হচ্ছে কি এই B1 C1 আর B2 C2। তাহলে এখানে দেখতে পাচ্ছি B1 C1 B2 C2 আমরা পাচ্ছি। তো আশা করি আমরা আমাদের অনুরাশি নিয়ে কখনো আর কখনো কোনো ধরনের কোনো সমস্যা আশা করি আমরা ফেস করবো না। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে এখানে, যদি কোনো কারণে এখানে 3:3 মাত্রা ম্যাট্রিক্স না থেকে যদি 4:4 মাত্রা ম্যাট্রিক্স থাকতো, সে ফর এক্সাম্পল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে দেখো এটা কিন্তু হচ্ছে 4:4 মাত্রা একটা নির্ণায়ক। এখন আমরা যদি সে ফর এক্সাম্পল আমরা যদি হচ্ছে 6 এর জন্য আমরা অনুরাশি নির্ণয় করব, তখন তোমরা কি করবা? এই 6 এর জন্য যখন যখন অনুরাশি নির্ণয় করতে যাবা তখন এই কলাম এবং এই রো বাদ থাকবে কি 1 3 4। উপরে লেখো 1 3 4, নিচে থাকতেছে 3 11 12, এদিকে থাকতেছে 13 15 এবং 16। তাহলে এই যে নির্ণায়কটা এটা হচ্ছে কি এই 6 এর জন্য অনুরাশি হিসেবে কাজ করবে। আশা করি আমি তোমাদেরকে এটা বুঝতে সক্ষম হয়েছি। তো এবার আমরা এই জিনিসগুলো একটু গুছিয়ে লেখার চেষ্টা করবো, এই জিনিসগুলো একটু গুছিয়ে লিখবো। তো এখানে দেখা যাচ্ছে যে 3:3 আকারের নির্ণায়ক থেকে 90 ভুক্তির জন্য 90 অনুরাশি পাওয়া যায়। তবে এক্ষেত্রে অনুরাশিগুলো 3-1 ইন্টু 3-1 বা 2:2 আকারের নির্ণায়ক হবে। অর্থাৎ 3:3 আকারের নির্ণায়ক থেকে প্রাপ্ত প্রত্যেক ভুক্তির জন্য কেবল একটি অনুরাশি পাই। এবং এখানে আরো একটা জিনিস হচ্ছে গিয়ে কি যে একটি M:M আকারের নির্ণায়কের একটি ভুক্তি যদি যদি আই তার সারি নির্দেশ করে এবং যে তার কলামের অবস্থান নির্দেশ করে, তবে আইতম সারি এবং যেতম কলামের সবগুলো ভুক্তি বাদ দিয়ে নির্ণায়কের বাকি ভুক্তিগুলোর অবস্থান পরিবর্তন না করে যদি আমরা হচ্ছে M-1 ইন্টু M-1 যে আমরা একটা এখানে যে নির্ণায়কটা গঠিত করেছি, এরকম একটা যে নির্ণায়ক গঠিত করি, তাহলে সেক্ষেত্রে সেই নির্ণায়কটা হবে হচ্ছে গিয়ে ওই ভুক্তির জন্য অনুরাশি হিসেবে কাজ করবে। এই কথাটাগুলো আমি তোমাকে বলেছি এতক্ষণ ধরে, এটা একটু সাজিয়ে লেখা হলো আর কি। কারণ এই বইগুলো যেহেতু তোমরা হচ্ছে গিয়ে স্মার্ট বুক হিসেবে তোমরা পাবা, সো এই কথাগুলো থাকা দরকার। তো এখন হচ্ছে গিয়ে আমরা প্রদত্ত নির্ণায়ক ডি এর জন্য A1 B1 এবং C1 এর অনুরাশি আমরা নির্ণয় করব। আবার এখানে দেখতে পাচ্ছি A1 এর জন্য হচ্ছে গিয়ে A1 এর জন্য B2 এবং C2, B3 এবং C3, এবং পরবর্তীতে যদি হচ্ছে আমরা B1 চিন্তা করি তাহলে হচ্ছে A2 C2 A3 C3 এটা দেওয়া হলো। জাস্ট প্র্যাকটিসের জন্য আরেকবার তোমাদের করানো হলো। C1 এর জন্য A2 B2 A3 B3। তাহলে আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। তো এখন আমরা নির্ণায়কের সহগুণক টানটা সম্পর্কে আলোচনা করব। তো এখন একটা কথা বলা দরকার যে নির্ণায়কের সহগুণক জানার জন্য তোমাকে অবশ্যই নির্ণায়কের অনুরাশি নির্ণয় করতে হবে। তো তোমরা সবাই একটু আগে দেখেছো কোন অনুরাশির আগে কি তোমরা প্লাস মাইনাস পেয়েছো? সবগুলো আগে কিন্তু তুমি প্লাস পাইছো, কিন্তু কোথাও কিন্তু কোনো মাইনাস পাওয়া নাই, রাইট? তার মানে অনুরাশির কোনো প্লাস মাইনাস নেই। বাট তুমি যদি সহগুণক নির্ণয় করো তাহলে সহগুণক হচ্ছে প্লাস মাইনাস যুক্ত অনুরাশি। সহগুণক হচ্ছে প্লাস মাইনাস যুক্ত অনুরাশি। এই জন্য এখানে দেওয়া হয়েছে যে নির্ণায়কের কোনো ভুক্তির অনুরাশির আগে যথাযথ চিহ্ন ধনাত্মক বা ঋণাত্মক বসালে তাকে ওই ভুক্তির সহগুণক বা কোফ্যাক্টর বলা হয়। বাট এই যে আমাদের যথাযথ চিহ্ন যে আমরা বসাবো আন্দাজে আলটিমেটলি প্লাস মাইনাস বসা দিলে তো হবে না, তাই না? এটা একটা নির্দিষ্ট নিয়ম আছে। তো এই নিয়মটা সম্পর্কে আমরা এখন জানবো। সে ফর এক্সাম্পল মনে করি যে ভুক্তির সহগুণক নির্ণয় করতে হবে তা প্রদত্ত নির্ণায়কের দ্বিতীয়তম সারি এবং তিনতম কলামে অবস্থান করে। তার মানে আমাদের যে ভুক্তির জন্য সহগুণক নির্ণয় করব সে ভুক্তির অবস্থান আমাদেরকে ফিক্স করতে হবে। সে ভুক্তির অবস্থান বলতে বোঝাচ্ছি কততম সারিতে আছে এবং কততম কলামে আছে। তো এরপরে এদের যোগফল আমরা পাচ্ছি 2:3, অর্থাৎ সারি এবং কলামের যোগফল পাচ্ছি হচ্ছে +5। তো এবার এই সহগুণকের যথাযথ চিহ্ন হবে -1 এর উপরে পাওয়ার, অর্থাৎ আমরা যে সারি এবং কলামে থাকবে সেই সারি এবং কলামকে যোগ করলে যে যোগফলটা পাবো সেটা হবে -1 এর উপরে পাওয়ার হিসেবে আমরা যোগ করবো, পাওয়ার হিসেবে দিব। তো
তো পাওয়ার হিসেবে দেওয়ার পরে যে চিহ্নটা আমরা পাবো, যদি আমরা মাইনাস পাই তাহলে ৭৯টার আগে মাইনাস দিব, যদি আমরা প্লাস পাই তাহলে ৭৯টার আগে প্লাস দিব, তাহলে আমাদের সহগুণক গঠিত হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি আমরা আবার ভুক্তিটির নির্ণায়কের দ্বিতীয়তম সারি এবং দ্বিতীয়তম কলামে যদি অবস্থান করে, সে ফর এক্সাম্পল এখানে যদি হচ্ছে আমাদের ২ নাম্বার কলাম এবং ২ নাম্বার সারিতে হয়, তাহলে কিন্তু ২ দিয়ে যোগ করলে 4 হয়। এবার কিন্তু দেখতে পাচ্ছি -1 হোল টু দি পাওয়ার 4 হবে, যা কিন্তু হচ্ছে প্লাস চিহ্নযুক্ত, বাট এটা কিন্তু কি ছিল, এটা কিন্তু মাইনাস চিহ্নযুক্ত ছিল। তার মানে দেখতে পাচ্ছি আমরা অবস্থানের উপর ডিপেন্ড করে আমাদের প্লাস মাইনাসটা চেঞ্জ হচ্ছে, এবং অবস্থানটা কিসের উপর ডিপেন্ড করতেছে, তার সারি এবং কলামের যোগফলের উপরে। তো সারি এবং কলামকে যোগ করে আমরা মাইনাসের উপরে পাওয়ার হিসেবে যোগফলটা বসাবো। তো বসালে যদি আমরা প্লাস পাই তাহলে প্লাস, আর যদি মাইনাস পাই তাহলে আমরা মাইনাস দিব। তো এটাকে একটা সিম্পলিফাইড আমরা ফর্মে লিখলাম যে কোনো ভুক্তি নির্ণায়কের আইতম সারি ও যেতম কলামে থাকলে ওই ভুক্তির সহগুণিকের চিহ্ন হবে -1 হোল টু দি পাওয়ার জে প্লাস। এখানে একটা জিনিস বলে এসেছে, এখানে জে প্লাস কে হবে না, জে প্লাস আই বা আই প্লাস জে হবে, যেহেতু হচ্ছে আইতম সারি এবং জেতম কলাম, সো জে প্লাস আই হবে এখানে। তো এখন আমরা যদি দেখতে পাচ্ছি যে মন্তব্য, n-তম আকারের নির্ণায়কের যে কোনো ভুক্তির অনুরাশি ও সহগুণকের উভয়ে n-1তম মাত্রার নির্ণায়ক, যেটা তোমরা সবাই জানো। এবং হচ্ছে উদাহরণ হিসেবে আমরা যদি এখানে দেখি যে একটা আমরা নির্ণায়ক নিয়েছি a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। তো এখানে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে হচ্ছে গিয়ে b3 এর অনুরাশি এবং সহগুণক নির্ণয় করব। যদি আমরা b3 এর জন্য আগে অনুরাশি নির্ণয় করি, তাহলে আমাদের এই কলা এবং এই রো বাদ, তাহলে থাকে a1 c1 a2 c2 থাকে। তাহলে আমাদের হচ্ছে এখান থেকে বলতে পারি যে আমরা হচ্ছে গিয়ে ৩ নাম্বার, আমরা দেখতে পাচ্ছি এটা ছিল হচ্ছে গিয়ে ৩ নাম্বার সারিতে এবং ২ নাম্বার কলামে, এই জিনিসটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। তো আমরা যেভাবে করে অনুরাশি গঠিত করি সেই অনুরাশি হিসেবে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে a1 c1 আর a2 c2, তার মানে অনুরাশি আমরা পেলাম। এবার আমরা সহগুণক কাউন্ট করব। আমাদের পজিশন ছিল 2, পজিশন ছিল 3 নাম্বার রো আর 2 নাম্বার কলাম, সো এই দুটাকে যোগ করলে আমরা পাই 5, তাহলে আমাদের -1 হোল টু দি পাওয়ার 5 হওয়ার কথা। তো এখানে আমরা দেখতে পাচ্ছিলাম হচ্ছে b3, তো b3 এর জন্য হচ্ছে গিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে b3 এর জন্য এটার সহগুণক হবে -a1 c1 আর এদিকে হচ্ছে a2 c2। তাহলে আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তো এবার আমরা হচ্ছে গিয়ে যে কি তৃতীয় মাত্রার নির্ণায়কের বিস্তৃতিকে সহগুণক দ্বারা প্রকাশ করা। তো মনে করি আমাদের এটা দেওয়া আছে, এবার হচ্ছে গিয়ে এখানে আমরা a1 b1 এবং c1 এর সহগুণক আমরা নির্ণয় করব। তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে a1 এর জন্য যদি আমরা সহগুণক নির্ণয় করি, তাহলে সেক্ষেত্রে আমাদের a1 এর জন্য এটা বাদ, তাহলে থাকে b2 c2 b3 c3। এখন আমরা দেখতে পাচ্ছি এটার পজিশন হচ্ছে 1 নাম্বার রো 1 নাম্বার কলাম, তাহলে সেক্ষেত্রে -1 হোল টু দি পাওয়ার 2 হচ্ছে, এবং যা প্লাস নির্দেশ করতেছে এই জন্য এখানে প্লাস হয়ে গেল। ওকে, তাহলে আমরা প্রথমটা পেলাম। পরবর্তীতে যদি হচ্ছে কি আমরা b1 এর জন্য নির্ণয় করি, b1 এর জন্য এটা বাদ এবং এটা বাদ, তাহলে b1 এর জন্য রো হচ্ছে গিয়ে 1, কলাম হচ্ছে গিয়ে 2, সো আমাদের হয়ে যাবে -1 হোল টু দি পাওয়ার 3, সো -1 হচ্ছে, দ্যাটস ওয়াই a2 c2 a3 c3 এর আগে একটা মাইনাস চলে আসছে। অনুরূপভাবে যদি হচ্ছে কি আমরা c1 এর জন্য চিন্তা করি, তাহলে এটা এবং এটা বাদ, তাহলে থাকে a2 b2 a3 b3, এবং এখানে হচ্ছে আমাদের কলাম রো সংখ্যা 1 এবং কলাম সংখ্যা 3, সো আমরা পাচ্ছি -1 হোল টু দি পাওয়ার 4, যেটা আমাদের +1 নির্দেশ করতেছে, এই জন্য এটা হচ্ছে কি হয়ে যাবে a2 b2 a3 b3। তো আশা করি সহগুণক আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি, আমি অনেক ডিটেলসে বলার চেষ্টা করছি। তো এবার আমরা জানবো আমাদের যে নির্ণায়ক রয়েছে সেই নির্ণায়কের বেশ কয়েকটা ধর্ম, এবং এই ধর্মগুলোই কঠিন, সো এখন তোমাদেরকে আরো বেশি ভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে। সো নির্ণায়কের প্রথম যে ধর্মটা আমরা দেখতে পাচ্ছি, যে যদি একটি তৃতীয় মাত্রার নির্ণায়ককে পুনরায় এমন ভাবে লেখা যায় যে এর প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয় সারি যথাক্রমে নির্ণীত নির্ণায়কের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কলাম হয়, তবে প্রদত্ত নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। অর্থাৎ আমরা বলতে পারি সোজা কথায় যে নির্ণায়কের ক্ষেত্রে তুমি সারিগুলোকে কলামে পরিণত করতে পারবা আর কলামগুলোকে সারিতে পরিণত করতে পারবা। সো এটা হচ্ছে কি আমি একটা বই থেকে নিয়েছি বলে সংজ্ঞাটা একটু এরকম একটু অগোছল রাখতেছে। আমি সহজ কথায় বলে দিলাম যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে একটা নির্ণায়কের কলামগুলোকে যদি রোতে পরিণত করি এবং রো গুলোকে যদি কলামে পরিণত করি, তাহলে ম্যাট্রিক্সটার কোনো মানের চেঞ্জ হয় না। সে ফর এক্সাম্পল a1 a2 a3, এটাকে হচ্ছে আমরা প্রথম কলাম ছিল, এটাকে আমরা ওই ম্যাট্রিক্সের প্রথম সারিতে পরিণত করে ফেললাম। b1 b2 b3 এটাকে আমরা সারিতে পরিণত করলাম, c1 c2 c3 এগুলোকে আমরা সারিতে পরিণত করে ফেললাম। তো এবার এই ধরনের ম্যাট্রিক্স, এই ধরনের দুটি নির্ণায়কের মান পরস্পর সমান হবে, এটাই আসলে এখানে বলা হয়েছে। তো এটা আমরা প্রমাণ দেখবো। এবার দেখতে পাচ্ছি আমরা এখানে d ইকুয়াল টু a1 b1 c1 a2 b2 c2 দেওয়া আছে, এদিকে a3 b3 c3 দেওয়া আছে, এবং আরেকটা হচ্ছে কি আমাদের d প্রাইম হিসেবে আমরা এটা পাচ্ছি। তো এবার হচ্ছে আমরা এটাকে বিস্তৃত করবো, এটাকে হচ্ছে বিস্তৃতি করবো। তো এটাকে বিস্তৃতি করা কি জিনিস? বিস্তৃতি করা জিনিস হচ্ছে এই নির্ণায়কটার মান নির্ণয় করা হচ্ছে বিস্তৃতি করা। সো আমরা যখন a1 নিব, তখন a1 এর জন্য হচ্ছে গিয়ে b2 c3 গুণ হলো এবং -c2 b3 গুণ হবে। আমি আশা করি এই যে গুণন প্রক্রিয়াটা তোমরা সবাই অনেক আগে থেকেই জানো।
তো যখন আমরা B1 এর কথা চিন্তা করবো, তো B1 এর আগে একটা মাইনাস চিহ্ন আসে, এবং B1 যখন নিব তখন এই কলাম, এই রো এবং এই কলাম বাদ, এরপর হচ্ছে এদিক থেকে গুণ করবো। সো A2C3 হলো মাইনাস A3C2 হলো, এটাকে দিলাম। পরবর্তী যদি আমার C1 এর কথা চিন্তা করি, তাহলে এটা এবং এটা বাদ, তাহলে ফাইনালি থাকবে A2B3 মাইনাস B2A3, এটা হয়ে গেল। তো এখন আমরা যেটা হচ্ছে গিয়ে এটাকে একটু যদি হচ্ছে এবার আমরা কি করব, এই D1 প্রাইমের জন্য যদি নির্ণয় করি, তাহলে সেক্ষেত্রে যখন আমরা A1 এর কথা চিন্তা করতেছি, A1টা যখন আমরা নিচ্ছি, A1টা নিলে আমরা পাচ্ছি A1 ইন্টু B2C3 মাইনাস C2B3, এটা পেয়ে যাচ্ছি। অনুরূপভাবে যদি হচ্ছে গিয়ে আমরা এবার হচ্ছে গিয়ে এদিকে চিন্তা করি, অর্থাৎ নিচ বরাবর চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে মাইনাস B1 নিলে হচ্ছে গিয়ে মাইনাস B1 নিলে এটা এবং এটা বাদ, তখন হচ্ছে গিয়ে হবে A2, তখন হবে গিয়ে হচ্ছে A2C3, অর্থাৎ আমরা যদি হচ্ছে B1 এর কথা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি A2C3 এবং হচ্ছে গিয়ে C2A3 পাচ্ছি, যেটা হচ্ছে এখানে দেখানো হয়েছে। অথবা তুমি যদি চাও, এখানে হচ্ছে গিয়ে আমরা যেহেতু হচ্ছে এই বরাবর নেই, তাহলে সেক্ষেত্রে -A2 যদি আমরা নিই, এখান থেকে -A2 নিলাম, -A2 যদি নেই, তাহলে সেক্ষেত্রে এই কলাম এবং এই রো বাদ, তাহলে B1C3 মাইনাস B3C1 হলো। অন্যভাবে এটাও হবে। এখন এই লাইনটা এবং এই লাইনটা একই কিভাবে, আমরা প্রথমটা এবং এটা দেখতে পাচ্ছি একই হয়ে গেছে। এখন আমরা যদি হচ্ছে গিয়ে এই লাইন থেকে এই লাইনে আসতে চাই, তাহলে সেক্ষেত্রে জাস্ট আমাদেরকে হচ্ছে একটু অ্যারেঞ্জ করতে হবে, মাইনাস প্লাস কমন নিতে হবে এই দুইটা থেকে একসাথে, তাহলে সেক্ষেত্রে দেখবো হচ্ছে আমরা এরকম একটা, অর্থাৎ এই দুইটা লাইন পরস্পর সমান হয়ে যায়, এই জিনিসটা আমরা দেখতে পারবো। অথবা তুমি চাইলে নিউমেরিক্যালি প্রমাণ করতে পারো, এখানে A1 B1 C1 A2 B3 C2 A3 B3 C3 এগুলো সবগুলোর মান বসিয়ে তারপরে দেখবা তোমার এই জিনিসটা চলে আসে। তো আশা করি আমরা এই প্রমাণটা বুঝতে পারছি। তো এখন এটা আলটিমেটলি কি একটা মন্তব্য এখানে দেওয়া হচ্ছে, যে এটি প্রদত্ত নির্ণায়কের কলামকে নির্ণীত নির্ণায়কের সারিতে পরিণত করলেও উপপাদ্যটি সত্য হবে। যদি হচ্ছে উল্টাটা করি, অর্থাৎ আমরা হচ্ছে এখানে দেখেছিলাম যে হচ্ছে সারিটাকে কলামে পরিণত করেছিলাম, যদি তুমি কলামটাকে সারিতে পরিণত করো, বা এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্সে আসো, সরি এই নির্ণায়ক থেকে যদি এই নির্ণায়কে আসো, তাহলেও হবে, এই কথাটা এখানে বলা হয়েছে। এবার আমরা সেকেন্ড যে ধর্মটা সেটা সম্পর্কে জানবো। একটি নির্ণায়কের পাশাপাশি দুটি সারি বা দুটি কলাম পরস্পর স্থান বিনিময় করলে যে নতুন নির্ণায়ক পাওয়া যায়, তার মান প্রদত্ত নির্ণায়কের সংখ্যাসূচক মানের সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হবে। অর্থাৎ একটি নির্ণায়কের মান D হলে নতুন নির্ণায়কের মান -D হবে। সে ফর এক্সাম্পল এটাকে হচ্ছে আমরা প্রমাণ করবো, এবং হচ্ছে আগে দেখে নিব এটা কি বলতেছে। তোমাকে বলা হলো কি, যে একটা নির্ণায়ক দেওয়া থাকলে তুমি যদি এই সে ফর এক্সাম্পল এই কলামটাকে মাঝখানে আনো এবং মাঝখানে কলামটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে তুমি যে ম্যাট্রিক্স এই নির্ণায়কের যে মানটা পাবা, সেই মানটা ডি থাকবে, বাট -D হয়ে যাবে, মানে তার আগে একটা মাইনাস হয়ে যাবে। অথবা তুমি চাইলে যদি এই A1 B1 C1 কলামটাকে ফার্স্ট সারিটাকে যদি তুমি সেকেন্ড সারির কাছে আনো, এবং সেকেন্ড সারিটাকে যদি প্রথম সারির কাছে নাও, তাহলে সেক্ষেত্রে যে নির্ণায়কটা পাবা সেটার মান একই থাকবে, বাট তার আগে একটা মাইনাস চলে আসবে। দ্যাটস ইট। সো এবং এটা যদি আমরা নতুন নির্ণায়কটা দেখি, নতুন নির্ণায়কে আমরা কি করেছি, আমরা হচ্ছে কি এখানে এই সেকেন্ড কলামকে ফার্স্ট কলামের জায়গায় আনছি এবং ফার্স্ট কলামকে সেকেন্ড কলামের জায়গায় আনছি। দেখতে পাচ্ছ তোমরা এই চেঞ্জটা এখানে করা হয়েছে। তো এখন আমরা হচ্ছে গিয়ে এখন এটাকে যদি বিস্তৃত করি, তাহলে সেক্ষেত্রে আমরা এটা পাই, এবং পরবর্তীতে যদি হচ্ছে গিয়ে এখান থেকে মাইনাস কমন নিয়ে যদি বিস্তৃত করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা পেয়ে যাই, এই 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 জিনিসটা পেয়ে যাই। সো আশা করি হচ্ছে আমরা এটা বুঝতে পারছি, এবং এটা হচ্ছে গিয়ে আমাদের এই নির্ণায়কের জন্য বিস্তৃতি করলে পাওয়া যাবে। সো এটা মান হচ্ছে গিয়ে -D' হবে। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। তো এবার হচ্ছে গিয়ে মন্তব্য হচ্ছে কি, এ ধর্মের পর্যায়ক্রমিক প্রয়োগের দ্বারা একটি কলাম বা একটি সারিকে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায়, এবং একবারে এ প্রক্রিয়া কেবল দুটি সারি বা কলামে প্রয়োগ করতে হবে। অর্থাৎ তুমি যদি হচ্ছে এইখান থেকে এই লাইনে দেখতে পাচ্ছ যে একটা কলাম এবং একটা কলাম আরেকটা কলামের জায়গায় চলে আসছে, তুমি কিন্তু একই সাথে হচ্ছে একটা সারি আরেকটা সারির জায়গায় করে ফেলতে পারবা না। তুমি প্রথমত হচ্ছে কি এই কলামকে এই কলামের জায়গায় নিলা, তো পরবর্তীতে যদি আমরা আরেকটু এটাকে সামনের দিকে আগাই, আমরা মনে করলাম এই কলামকে এক্সচেঞ্জ করবো এবার, তাহলে সেক্ষেত্রে এবার এই কলামকে এক্সচেঞ্জ করবো, B1 B2 B3 ঠিক থাকলো, C1 C2 এবং C3 মাঝখানে চলে আসলো, আর A1 A2 আর A3 সর্বশেষে চলে গেল। এখন দেখো, এখন কিন্তু এইটার মান কিন্তু হয়ে গেছিল হচ্ছে -D। এখন এই -D এর আগে একটা মাইনাস চলে আসবে, যেহেতু আমরা আবার এই কাজটা করেছি। সো ফাইনালি কিন্তু D হয়ে যাবে, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা এবং এই নির্ণায়কটা এবং এই নির্ণায়কের মানটা কিন্তু আবার সেম। তার মানে তুমি যতবার করে তুমি হচ্ছে গিয়ে কলামকে শিফট করবা, একটা কলামকে আরেকটা জায়গায় নিবা, বা আরেকটা সারিকে আরেকটা জায়গায় নিবা, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের হচ্ছে প্রত্যেকবার একটা করে মাইনাস গুণ হতে থাকবে। এই জিনিসটাই আসলে এখানে মন্তব্য দ্বারা বোঝানো হয়েছে। এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে যখন আমরা ম্যাথমেটিক্যাল এক্সাম্পলে সরাসরি চলে যাব। তো এবার আমরা আমাদের 3 নাম্বার যে ইয়াটা সেটা সম্পর্কে জানবো। প্রথমে দেওয়া হচ্ছে যে কোনো নির্ণায়কের দুটি সারি বা কলাম যদি পরস্পর একই বা সদৃশ হয়, তাহলে ওই নির্ণায়কের মান শূন্য হবে। সে ফর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি A1 A2 A3, এখানেও A1 A2 A3 C1 C2 C3, এখানে দেখতে পাচ্ছি প্রথম যে দুইটা কলাম, এই দুটি কলাম পরস্পর একই কলাম। যদি দুটি কলামের মান পরস্পর সমান হয়, তাহলে ওই নির্ণায়কের মান নির্ঘাত তুমি ধরে নিতে পারো 0। এটা তুমি নির্ঘাত বলে দিতে পারবা।
এটা কিভাবে আসে? জাস্ট হচ্ছে এটাকে আমরা প্রথমত হচ্ছে যে প্রথম কলাম এবং দ্বিতীয় কলামকে যদি স্থান বিনিময় করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একই জিনিস থাকতেছে। যদি একই জিনিস থাকে তাহলে সেক্ষেত্রে এইটা থেকে এটাকে বিয়োগ করলে অবশ্যই 0 হয়ে যাবে। এই জিনিসটা আসলে এখানে বোঝানো হয়েছে। তো এবার হচ্ছে গিয়ে আমরা যে কাজটা করব, আমরা পরবর্তীতে 4 নম্বর সূত্র সম্পর্কে জানবো, যে কোন নির্ণায়কের যে কোনো একটি সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তিকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ওই নির্ণায়কের মানকেও একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ তুমি যদি হচ্ছে এই নির্দিষ্ট নির্ণায়কের প্রথম সারি এর প্রত্যেকটা এলিমেন্টকে যদি তুমি m দিয়ে গুণ করো, তাহলে এই নির্ণায়কটাকে হচ্ছে তুমি m দিয়ে গুণ করলে যেটা হতো সেটা সমান হবে। তার মানে তুমি এই কোনটা নির্ণায়কের বাহিরে যদি একটা সংখ্যা গুণ আকারে নাও, তাহলে ওই সংখ্যা দিয়ে তুমি হয় একটা রো এর পুরোটাকে গুণ করতে পারবা, আদারওয়াইজ একটা কলামের পুরোটাকে গুণ করতে পারবা। এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে আর কি। দ্যাটস ইট। সো এটারও প্রমাণ আছে। জাস্ট আলটিমেটলি এই প্রমাণটা আসলে মানে সহগুণক থেকে দেখা যায়, যে দেখেই আমরা দেখতে পাচ্ছি এখানে ডি এবং ডি প্রাইম যথাক্রমে ডান পক্ষ এবং বাম পক্ষের নির্ণায়কের মান। তো পরবর্তীতে সহগুণকের সংখ্যা থেকে দেখা যায় যে বাম দিকের নির্ণায়কের ভুক্তি MA1, MB2 এবং MC1, এই সহগুণক যথাক্রমে ডান পক্ষের নির্ণায়কের ভুক্তি A1, B1, C1 এর সহগুণক। এখন হচ্ছে গিয়ে আমরা এটাকে একটু সামনের দিকে বর্ধিত করব, অর্থাৎ আমরা হচ্ছে গিয়ে এই ডি প্রাইম, যেটাকে বলা হচ্ছে গিয়ে আমাদের বাম পক্ষের নির্ণায়কের মান, সো এটা হচ্ছে গিয়ে D1 ইকুয়াল টু MA1 হলো প্লাস MB1 B2 হলো প্লাস MC1 হলো। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে তোমরা একটু হচ্ছে গিয়ে এখানে মানে এই প্রমাণটা হচ্ছে গিয়ে একটু বইয়ের ভাষায় দেওয়া হয়েছে। এটা আর কিছুই না, জাস্ট হচ্ছে গিয়ে আমরা সহগুণকের মানগুলো বের করে দেখবো এটা যে সহগুণক আসে, এটা যে সহগুণক গুলো আসে একই হয়। তার মানে কোন একটা ম্যাট্রিক্স যদি একই ধরনের সহগুণক গঠন করে, তাহলে অবশ্যই নির্ঘাত বলে দিতে পারবো ম্যাট্রিক্স যদি একই রকম ম্যাট্রিক্স। সো এটাই হচ্ছে গিয়ে আমাদের এখানের প্রমাণের মুখ্য উদ্দেশ্য আর কি। সো এবার হচ্ছে গিয়ে আমরা 5 নম্বর সূত্র সম্পর্কে আলোচনা করব। 5 নম্বর যে ধর্মাবলী, সেটা হচ্ছে গিয়ে কোন নির্ণায়কের যে কোনো দুটি সারি বা কলামের অনুরূপ ভুক্তিগুলি পরস্পরের সমানুপাতিক হলে ওই নির্ণায়কের মান শূন্য হবে। এটা হচ্ছে গিয়ে আমাদের 3 নাম্বার যে আমরা যেটা দেখেছিলাম, যে দুটি কলাম এবং সারি পরস্পর সমান হলে তাদের নির্ণায়কের মান 0 হয়, এটা অনুরূপ কিছুটা। যেমন তোমাকে বলা হলো যে MA2, MB2, MC2, A2, B2, C2, আর এদিকে হচ্ছে গিয়ে M3, B3, A3, B3, C3 ইকুয়াল টু 0 হলো। এখন আমরা কিন্তু চাইলে এই প্রথম যে কলামটা রয়েছে, প্রথম যে সারিটা রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা এমটাকে কমন নিতে পারি, রাইট? কিন্তু আমরা যদি এমটাকে কমন নেই, তাহলে কিন্তু A2, B2, C2 আবার A2, B2, C3 এভাবে কিন্তু থেকে যাচ্ছে। তার মানে দুটি সারি পরস্পর সমান হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের 3 নাম্বার প্রপার্টি অনুসারে এটাকে 0 বলতে পারি। তো এখন আমরা এই জিনিসটাকে হচ্ছে গিয়ে একটু প্রমাণের দিকে যাব। তো প্রমাণের জন্য এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে গিয়ে ডি। তো এবার পরবর্তীতে হচ্ছে গিয়ে এখান থেকে আমরা এম কমন নিলাম। আমরা দেখতে পাচ্ছি A2, B2, C2, A2, B2, C2। সো এই দুইটা হচ্ছে গিয়ে সারি পরস্পর সমান হলো। সো এটা আলটিমেটলি কিন্তু 0 হয়ে যাবে, যেহেতু আমাদের প্রপার্টি 3 অনুসারে আমরা এটা জানি। সো ফাইনালি এই নির্ণায়কের মান ফাইনালি 0 হয়ে গেল। সো আমরা হচ্ছে পরে যে সেটা আমরা একটু তাড়াতাড়ি করে হচ্ছে গিয়ে তুলে নিচ্ছি, যেহেতু আমাদের আগে একটা লাইন চলে এসেছে, আমরা তুলে নিলাম প্রথমত। এখন আমরা একটু পড়ি। 6 নম্বরে বলা হয়েছে, কোন নির্ণায়কের একটি সারি বা কলামের ভুক্তিগুলির প্রত্যেকটি দুইটি ভুক্তির সমষ্টি রূপে গঠিত হলে ওই নির্ণায়কে দুটি নির্ণায়কের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। অর্থাৎ তুমি যদি দেখো তোমার নির্ণায়কের ভিতরে সবগুলো কলামের ভিতরে যে কোনো একটা কলাম বাদে বাকি কলামগুলোতে সিঙ্গেল পদ দেখতে পাচ্ছ, আর একটা স্পেসিফিক কলামে প্রত্যেকটা রাশি বা প্রত্যেকটা ভুক্তি দুটি সংখ্যার যোগফল আকারে আছে, তাহলে সেক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো, এই সাইডকে একটা নির্ণায়ক আকারে লিখতে পারো এবং এই সাইডকে নিয়ে আরেকটা নির্ণায়ক আকারে তুমি লিখতে পারো। এই প্রপার্টিটা আমরা করতে পারি। তো এই জিনিসটাকে আমরা কিভাবে বের করবো? এই জিনিসটাকে বের করার জন্য এখানে একটা প্রমাণ দেওয়া হয়েছে। এই প্রমাণগুলো আসলে লাগে না, তারপরে জাস্ট হচ্ছে যে বোঝার জন্য একটু দেওয়া, যে আমি অ্যাজ ইউজুয়াল বলেছিলাম যে এইখানে হচ্ছে গিয়ে সহগুণক গঠন করবা, সহগুণক গুলো দিয়ে হচ্ছে আমরা এটাকে বোঝার চেষ্টা করবো। তো তুমি দেখবা হচ্ছে যে এই দুটি সহগুণককে যদি তুমি হচ্ছে যোগ করো, তাহলে সেক্ষেত্রে এটার সহগুণকের মানের সমান পাবা আর কি। তো এখানে প্রত্যেকটি নির্ণায়কের প্রথম কলামের ভুক্তিগুলো সহগুণকগুলো একই হবে। এখন প্রথম কলামের সহগুণকগুলো যথাক্রমে A1, A2 এবং A3 দ্বারা সূচিত করলে আমরা হচ্ছে এই জিনিসটা পাই এখান থেকে। তো পরবর্তীতে হচ্ছে গিয়ে আমরা এখানে বলতে পারি যে D1 ইকুয়াল টু A1, স্মল হ্যান্ডের A1 দিয়ে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এই A1টা হচ্ছে গিয়ে কি, এই A1টা হচ্ছে গিয়ে আমাদের একটা ভুক্তি নির্দেশ করছে। আর আমাদের হচ্ছে এই বড় হাতে যে A1, এগুলো হচ্ছে গিয়ে কি নির্দেশ করছে? এগুলো হচ্ছে গিয়ে কলামের সহগুণক নির্দেশ করছে। আসলে প্রকৃতপক্ষে তোমাদের কাছে এখানে এটা একটু হচ্ছে জটিল লাগতে পারে, এজন্য কারণ এই ওয়ানটা এটা কিন্তু একটা নির্ণায়ক। কারণ এটা কি, এটা হচ্ছে একটা সহগুণক, যেহেতু আমরা জানি প্রত্যেকটা সহগুণকই একটা ছোটখাটো নির্ণায়ক আর কি।
তো তুমি যখন এই জিনিসগুলোকে হচ্ছে সংখ্যা দ্বারা রিপ্রেজেন্ট করবা তখন আসলে তোমাকে এই জিনিসগুলো বুঝতে খুব ইজি হয়ে যাবে আর কি। তো এবং একই সাথে হচ্ছে এই প্রমাণগুলো দরকারও নাই। সো আমাদের হচ্ছে কি এই ছয়টা যে আমরা হচ্ছে কি এই ছয়টা যে হচ্ছে কি আমরা এখন ধর্মাবলীগুলো দেখলাম, আশা করি এই ছয়টা তোমরা বুঝতে পারছো এবং এগুলো কিন্তু একটার সাথে আরেকটা লিঙ্ক আছে এবং যেগুলো হচ্ছে আমরা কিন্তু হচ্ছে আমাদের প্রমাণে যে মেইন ম্যাথের প্রমাণ সেখানে কিন্তু আমরা এগুলো দেখতে পারবো। সো এবার আমাদের পরের যে ধর্মটা সেটা হচ্ছে গিয়ে কোনো নির্ণায়কের একটি সারি বা কলামের ভুক্তিগুলি একই সংখ্যা দ্বারা গুণ করে ওই নির্ণায়কের অপর একটি সারি বা কলামের অনুরূপ ভুক্তিগুলির সাথে যোগ বা বিয়োগ করলে প্রদত্ত নির্ণায়কের মানে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে তুমি যদি B1 B2 B3 এর প্রত্যেকটা এলিমেন্টকে যদি হচ্ছে তুমি এম দিয়ে গুণ করো, তো এম দিয়ে গুণ করলে তুমি প্রথম প্রথম যে কলাম রয়েছে সেই কলামের প্রত্যেকটা উপাদানের সাথে যোগ বিয়োগ করে লিখতে পারবে, এটা এখানে বোঝাচ্ছে। অর্থাৎ তুমি B1 B2 B3 এই প্রত্যেকটার সাথে এম গুণ দিবা, এম গুণ দেওয়ার পরে অনুরূপ এই ফার্স্ট কলামের প্রত্যেকটার সাথে যোগ বিয়োগ দিয়ে লিখতে পারবা। এখন কেন লিখতে পারবা? লিখতে পারবা কারণ এটা প্রমাণ করা যায়, দ্যাটস ওয়াই এটা তুমি লিখতে পারবা। এখন তুমি এটা হয়তো প্রমাণ তুমি আমাকে জানতে যেতে পারো, আমি হয়তো তোমাকে হচ্ছে থিওরিটিক্যালি প্রমাণ দিব, বাট থিওরিটিক্যালি প্রমাণ হয়তো তুমি এই মুহূর্তে অতটা হলো ক্যাপচার করতে পারবা না। বাট তুমি জাস্ট কি করবা, তুমি জাস্ট হচ্ছে এখানে একটা কাজ করবা, আমি তোমাদের একটা টাস্ক দিচ্ছি এখানে। ধরো এখানে হচ্ছে গিয়ে এরকম হলো, ধরো হচ্ছে গিয়ে সরি এখানে ধরো হচ্ছে এরকম হলো 1 2 3 4 5, সরি আমি বারবার হচ্ছে একটু ভুল করে ফেলছি এখানে। ওকে, সো এখানে মনে করো তোমার থাকলো 1 2 3 4 5 6 7 8 9 এরকম হলো। তো এখন তুমি মনে করো প্রথম যে কলামটা দ্বিতীয় যে কলামটা রয়েছে এই কলামের সাথে মনে করো তুমি 2 গুণ করবা। তো তুমি 2 গুণ করে এটার সাথে যোগ করবা, তাহলে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 2 কত হয়? 4 হয়। তারপর হচ্ছে 4 প্লাস এটার সাথে 2 গুণ করলে 5 2 গুণে 10 হয়। পরবর্তীতে 7 প্লাস এটার সাথে 8 এর সাথে 2 গুণ করলে 8 2 গুণে 16 হয়ে যায়। সেখানে এটা হলো। এবং পরবর্তীতে বাকিগুলো ঠিকঠাক থাকবে 2 5 8, এদিকে থাকতেছে 3 6 9। তো তুমি এবার কি করবা, এই যে আমরা নির্ণয়টা পাচ্ছি এটার ডিটারমিনেন্টের মান নির্ণয় করবা এবং এই যে নির্ণয়টা পাচ্ছি এটার ডিটারমিনেন্টের মান নির্ণয় করবা। দেখবা দুইটা ডিটারমিনেন্টের মান যদি তুমি নির্ণয় করো দুইটা পরস্পর সমান চলে আসে। তাহলে যদি দুইটা পরস্পর সমান চলে আসে তাহলে কিন্তু তুমি বলতে পারবা যে আসলে আমরা এই কাজটা করতে পারবো, দ্যাটস ইট। সো আপাতত এই প্রমাণগুলো তোমরা মেনে নাও, আই মিন হচ্ছে এই সূত্রগুলো তোমরা মেনে নাও, আদারওয়াইজ হচ্ছে গিয়ে তোমাদেরকে ম্যানুয়ালি প্রমাণ করতে অনেক টাইম লাগবে। প্লাস হচ্ছে গিয়ে থিওরিটিক্যালি এই নিউমেরিক্যালি প্রমাণ করে তোমার হয়তো ফিল করতে পারো ব্যাপারটাকে। আশা করি তোমার এটা এভাবেই ফিল করবা, বাট এটার প্রমাণ যেহেতু লাগবে না তাই হচ্ছে গিয়ে আমরা এটার প্রমাণটা ওই থিওরিটিক্যাল প্রমাণটা আসলে আমরা অত বেশি গুরুত্ব সহকারে পড়াচ্ছি না, কারণ এটা আমাদের পরীক্ষা আসবে না। সো এই যে ধর্মগুলো আমি দেখালাম এই ধর্মগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে ম্যাথগুলোকে সলভ করার জন্য। তো এই যে 7টা ধর্ম আমি পড়ালাম, 7টা ধর্ম তোমরা একদম হচ্ছে গিয়ে খুব বেশি পরিমাণে হচ্ছে গিয়ে মনোযোগ সহকারে এই 7টা ধর্ম তুমি মাথায় রাখবা, কারণ নির্ণায়কের সব ম্যাথই এই 7টা ধর্মের উপর ডিপেন্ডেন্ট। এবং আমি তোমাদেরকে যে বিপরীত যে ম্যাট্রিক্স নির্ণয় করতে হয় বা ক্রেমারের মাধ্যমে যে সমীকরণ সলভ করতে হয় ওগুলোর না একটা নির্দিষ্ট নিয়ম আছে, তুমি ওই নিয়মে ফেললেই তোমার ম্যাথটা হয়ে যাবে। কিন্তু এই যে নির্ণায়কের যে ম্যাথগুলো রয়েছে এগুলো তোমরা অনেক বেশি প্যারা খাবা এই জন্য যে এই 7টা রুলস অ্যাপ্লাই করতে হয়, 7টা রুলস অ্যাপ্লাই করে তোমাকে হচ্ছে প্রমাণের দিকে যেতে হয়। সো এই জন্য এটা একটু কঠিন। সো এই জন্য আমি কঠিন বলবো না, কারণ যেহেতু তুমি যদি 7টা ধর্ম তুমি আমাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারো যে 7টা ধর্ম তুমি একদম ঠুটস্থ মুখস্থ কণ্ঠস্থ করতে পারবা, আশা করি তাহলে হচ্ছে তুমি এই নির্ণায়কের কোনো ধরনের ম্যাথে তোমার কোনো ঝামেলা হবে না। আর ঝামেলা হলেও তুমি যদি একটু ট্রাই করো, একটু যদি প্র্যাকটিস করো, তাহলে দেখবো তোমার আর আশা করি সামনে আর আটকাবা না এই ধরনের ম্যাথে। তো যাই হোক, আমরা আজকে লেকচার আমাদের একটু বড় হলো, সো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, যেহেতু নির্ণায়কটা একটু কঠিন টপিক, আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি সাধ্যমতো আমার রিপ্লাই করার চেষ্টা করব। আমরা পরবর্তী ক্লাসে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, পরবর্তীতে বিপরীত ম্যাট্রিক্স এবং পরবর্তীতে ক্রেমারের রুল নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে যদি সময় পাওয়া যায় তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।